ভেতরে ঢুকে কেঁপে উঠল নুসাইব। যথাসম্ভব নিঃশব্দে পা ফেলে দোতলায় উঠল। দরজা ঠেলে ভেতরে ঢুকতে হলো না। আধখোলা জানলা দিয়ে বাবার উন্মুক্ত শরীরে কারো অবাধ্য হাতের বিচরণ ঠিকই দেখতে পেল। জীবনে কিছু ঘটনা, কিছু ব্যাপার আছে যা ঠিক সংজ্ঞায়িত করা যায় না। ব্যাপারটা ঠিক তেমন। নুসাইবের বুঝতে বাকি নেই কি হচ্ছে। তীব্র ঘৃণায় অন্তরটা বিষিয়ে উঠল। চোখ মুখ লাল হয়ে উঠেছে তার। নুসাইব আর দাঁড়ালো না, তবে জানলা থেকে সরে যাওয়ার সময় তুর নামটা শুনতে পেল। আর সেখানেই থমকে দাঁড়ালো নুসাইব। নারী কণ্ঠী ব্যক্তিটা আনান আর তুরকে নিয়ে সমালোচনা করছে। জানো এনাম, আনান্তুর নামক একটা মেয়েকে বাড়িতে তুলে এনেছে। জাতপাত নেই বললেই চলে। খ্রিস্টান পাড়ায় হ্যাভেন এরিয়াতে থাকতো। শুনলাম মাদার ক্রিস্টোফার তাকে লালন পালন করেছে। ওই মেয়ের জন্য আমাকে এত কথা শুনতে হয়েছে। তুমি প্লিজ কিছু একটা করো। তার কথার সাথে অবাকতার সাথে প্রত্যুত্তর করে এনামুল হক। হোয়াট? তোর? আর ইউ শিওর? জীবনের এক কঠিন সিদ্ধান্তে উপনীত হলো নুসাইব। লম্বা শ্বাস টেনে মোবাইল বের করে ভিডিও অন করে জানলার সাথে রাখলো। বুঝতে বাকি নেই এই সেই মহিলা যাকে তাসবির তাওয়াফ আনানের বাবা মাহবুব হাসান পরে বিয়ে করে ঘরে তুলেছেন। আপাতত কিছু সত্য উদ্ঘাটন করতেই হবে এই মুহূর্তে নুসাইবের কাছে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। সুফিয়া আয়াতের কথা শুনে উচ্চস্বরে হাসলো এনামুল হক। কণ্ঠে উচ্ছ্বাস নিয়ে বলল, দ্যাটস ওয়াই আই লাভ ইউ। তুমি তো আমার অর্ধেক কাজ করে দিয়েছ। এতদিন একেই তো করছিলাম। আগেই ছিল ডাক্তার মাহবুব হাসান, এখন ডাক্তার আনান। এরা বাপ ছেলে মিলে কী করছে বলো তো? এদের জন্য আগের বার শাহানাকে সরাতে হয়েছে, এখন তোরকে। এই সেই মেয়ে যার জন্য আমার জীবনটা বিষিয়ে উঠছে। ভাগ্যের পরেশ দেখো, মেয়েটা আনানের বিয়ে করাবো। এই বাপ ছেলের বউ মারতে মারতে জীবনটা যাবে। আবেদনময়ী গলায় হাসলো সুফিয়া। বলল, তা আর বলতে, শাহানাকে না সরালে তুমিও আটকা পড়তে, সাথে আমার কাজটাও হতো না। কিন্তু কি বলতো, তোর অবধি পৌঁছানো ঠিক সহজ হবে না। তোরকে টপকাতে হলে আগে আনানকে সরাতে হবে। বাই দ্য ওয়ে, আজ এখন এই সুবর্ণ সুযোগ আছে। সুযোগ আজ? তুমি শিওর? সুফিয়া কোমলমতি গলায় বলে। অবশ্যই। গার্ডগুলো আলাপ আলোচনা করছিল আজ দুপুর দুটোয় না কোনো এক কাজের সুবাদে তাকে বের হতে হবে। তবে গুড নিউজ হচ্ছে আজ সাথে তার চেলাপেলাগুলো নেই। বাকিটা ভেবে দেখো। এই সুযোগ আর আসবে বলে মনে হচ্ছে না। মারলে তুমি সন্দেহের তালিকা থেকে 1000 মাইল দূরে থাকবে, কারণ সব দোষ বিপক্ষ দলীয় এমপি পদপ্রার্থীর হবে। কি বলো? সুফিয়ার কথা শুনে মোবাইলখানা হাতড়ে নিয়ে কাউকে কল করলো। সব শুনে নুসাইব বসে থাকতে পারলো না। 2টো বাজার আর মাত্র 20 মিনিট বাকি। মোবাইল নিয়ে এক প্রকার ছুটে বের হলো নুসাইব। এদিকে এনামুল হক কথা শেষ করে পুনরায় অন্তরঙ্গ মুহূর্তে পদার্পণ করলো। এখন শুধু ফোন কলের অপেক্ষায়। কথায় আছে, বিপদ যখন আসে তখন সব দিক থেকেই আসে। ফার্ম হাউস থেকে বের হতেই মোবাইল বন্ধ হয়ে গেছে। বার কয়েক চেষ্টা করেও অন হচ্ছে না। তড়িঘড়ি করে গাড়িতে উঠে মোবাইল চার্জে দিয়ে অন করায় ব্যস্ত হয়ে পড়ল। এদিকে আনান লাঞ্চ শেষে করে তৈরি হয়ে নিল। তুর বিছানায় পা গুটিয়ে বসে আছে। আনান বেরিয়ে যাচ্ছে দেখে তার ভীষণ মন খারাপ। পারফিউম দিতে দিতে আর চোখে তাকিয়ে তুরকে দেখছে আনান। আদরিনী তার চোখে কাতর দেখে মৃদু হাসলো। ঘড়ি লাগাতে লাগাতে তুরের পাশে বসে বলল, বেশিক্ষণ লাগবে না, বড় জোর 8টা বাজবে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসবো। তুর আঙ্গুলে গুনে বলে, 7 ঘন্টা? আম্মা কি দেখে আপনার সাথে আমার বিয়ে দিয়েছিল বলুন তো? এত সময় কেউ বাড়ির বাইরে থাকে? তুরের কথা শুনে হাসলো আনান। তুরের দুগালে হাত রেখে নাক ঘষতে ঘষতে বলল, এত আদুরে গলায় কথা বললে যাই কি করে? সত্যি সত্যি চলে আসবো। আসার সময় তোমার জন্য অনেকগুলো চিপস, চকলেট আর সাথে আইসক্রিম নিয়ে আসবো, ওকে? তোর মাথা নেড়ে বলল, ওকে ওকে, তবে তাড়াতাড়ি। ঠিক আছে, তাড়াতাড়ি। ততক্ষণ অবধি লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে। বাগানে গেলে সবার প্রথমে নবাবের সাথে দেখা করবে। কিছু প্রয়োজন হলে নবাবকে বলবে। তুমি বের হলে নবাব আমাকে ইনফর্ম করবে, বুঝতে পেরেছো? সাবধানে, বেশি লাফালাফি করতে গিয়ে ব্যথা পেও না যেন। আমি খালাকে বলে যাব, উনি তোমাকে যা খেতে দেয় লক্ষ্মী হয়ে খেয়ে নেবে। আর হ্যাঁ, আজ একবার আম্মার সাথে কথা বলে নিও, ওকে? হাসলো তোর, বলল, আপনি এমনভাবে সব বলছেন যেন সপ্তাহ খানেকের জন্য যাচ্ছেন। বাই দ্য ওয়ে, আমি লক্ষ্মী হয়েই থাকি, ওকে? ওকে ওকে, বুঝতে পেরেছি।
আমার কিউট ফিউট ওয়াইফ একটু বেশি লক্ষ্মী। তা লক্ষ্মী ওয়াইফ, আমি বের হচ্ছি। আল্লাহ হাফেজ। আনান মোবাইল ফোন হাতে নিয়ে তুরের কপালে চুমু দিয়ে বেরিয়ে পড়ল। আনান যাওয়ার পর তুর রুমে বসলো না, গুনে গুনে 5টা চিপসের প্যাকেট নিয়ে রুম ছেড়ে বেরিয়ে পড়লো। বিকেলের সময়টা ঘুমানোর অভ্যাস তুরের নেই, সে বাগানের সময় কাটাতে অভ্যস্ত। যাওয়ার সময় জ্যোতিকে নিয়ে গেল। এই বাড়িতে জ্যোতির সাথে তার সাক্ষাৎ হয়েছে, তা না হলে বিয়ের পর থেকে স্টেলা ক্যাথি তাকে খুব একটা কল দিতে পারে না। যেমন আজ অনেক দিন হলো আম্মা কল দিচ্ছে না, স্টেলা ক্যাথিও দিচ্ছে না। আনান ভেবেছিল একা যাবে, পরক্ষণে শাহেদ কল দিয়ে গার্ড সহ বের হতে বলেছে। শাহেদের কথা না শুনে উপায় নেই, গার্ড নিয়ে না বের হলে শাহেদ ঠিকই বডিগার্ড সহ 8-10টা গাড়ি আনানের গাড়ির পেছনে পাঠিয়ে দিবে। বাড়ি থেকে বের হতে না হতেই নবাব মেসেজ পাঠালো, গোটা গোটা অক্ষরে লেখা, স্যার ম্যাম গার্ডেন এরিয়াতে আছে, তার সাথে একটা ছবিও আছে, যেখানে তুরের পেছনে সাইড দেখা যাচ্ছে। হাতে অনেকগুলো চিপস নিয়ে বাগানের দিকে যাচ্ছে। হাসলো আনান, তার থুরজান এই মুহূর্তে বাগানে। এখন সত্যি ইচ্ছে করছে তুরকে বুকের ভেতর লুকিয়ে ফেলতে। এত আদুরে কেন সে ভেবে পায় না আনান। নুসাইব মোবাইল অন করে প্রথমে শাহেদকে কল দেয়। কল গেলেও কেউ রিসিভ করছে না। চিন্তা ভাবনা না করে ভিডিওটা শাহেদ, আনান এবং নাবিদের নাম্বারে সেন্ড করে দিল। নাভিদ সিন করলেও আনান কিংবা শাহেদ কেউই দেখেনি। নুসাইব আনানের নাম্বারে ডায়াল করলো, এর মধ্যে নাবিদের কল। দুজনের কল একসাথে হওয়াতে বিজি বলছে। নুসাইব পাগলের মতো নিজের মাথার চুল নিজেই টানছে। দেরি না করে নাবিদের নাম্বারে কল করলো। নাবিদ তৎক্ষণাৎ কল রিসিভ করে। নুসাইব কাপা কাপা গলায় বলে, নাবিদ যে করে হোক ডাক্তার আনানকে বাড়ি থেকে বের হতে দিও না, তাকে মারার জন্য লোক পাঠানো হয়েছে। নুসাইবের কথা শোনা মাত্র নাবিদ দৌড়ে বেরিয়ে পড়ে। দেরি করা যাবে না, আনানের গাড়ি অলরেডি বেরিয়ে পড়েছে। নাবিদ গাড়ি নিয়ে সেই লোকেশনের দিকে যাচ্ছে। শায়দ আজকের প্রোগ্রাম সামলাচ্ছে, এই মুহূর্তে তাকে পাওয়া মুশকিল। নাবিদ দেরি না করে বেস্ট 15-এর বাকিদের ইনফর্ম করে দেয়। এদিকে মোবাইল ফোন হাতে নিয়ে নুসাইবের মেসেজ দেখে কিছুটা অবাক হলো আনা। মেসেজ অপশানে ক্লিক করবে তার আগেই নুসাইবের নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করার সাথে সাথেই রং সাইড থেকে একটা কাভার ভ্যান এসে আনানের গাড়িতে সজোরে ধাক্কা দেয়। সে ধাক্কার প্রভাব এতটাই ভয়াবহ ছিল যে আনানের গাড়ি এক পাশ পুরো ভেঙে 2বার উল্টো রাস্তার বাইরে এসে পড়ল। গাড়িটা পুরো ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। দেখে মনে হবে না ভেতরে যারা ছিল তারা আদৌ বেঁচে আছে। ড্রাইভিং সিটে বসা গার্ডের থেতলানো মাথাটা হর্নের উপর পড়ায় গাড়ির হর্নটা ক্রমশ বাজতে থাকে। পুরো রাস্তা থমথমে অবস্থা বিরাজ করছে। যে শব্দটা শোনা যাচ্ছে তা আনানের গাড়ির হর্নের শব্দ। ফোন রিসিভ করা অবস্থায় থাকায় বিকট আওয়াজটা নুসাইব অবধি পৌঁছে গেছে। চিৎকার করে উঠল নুসাইব। বারবার হ্যালো হ্যালো করলেও গাড়ির হর্ন ছাড়া কোনো শব্দ শুনতে পেল না। নিজেকে শেষ করে দেওয়ার তীব্র ইচ্ছা হলেও এই মুহূর্তে আনানের কাছে যাওয়াটা ভীষণ জরুরি। মুহূর্তেই মানুষে ভিড় জমাতে লাগলো। অ্যাক্সিডেন্ট হওয়ার 1 মিনিটেরও কম সময়ে এসে পৌঁছায় সোহেল। গাড়ি পার্ক না করে নেমে দৌড়ে এলো। তার পেছনে একে একে এসে পৌঁছায় রায়হান, স্টিভ, ফারহান, রোহান, নাবিদ, নীরব, জুনায়েদ, আসির, রনক, সাদাব, আকিল, ফুহাদ আর মুহিত। যে যে অবস্থায় ছিল সে অবস্থায় ছুটে এসেছে। জুনায়েদ পরনে সবুজ রঙের অ্যাপ্রন, এক হাতে গ্লাভস পরা, অন্য হাত খালি। দেখেই বোঝা যাচ্ছে হয়তো সবে কোনো সার্জারি পারফর্ম করে বেরিয়েছে। সবাই গাড়ি থেকে একে একে নেমে আনানের গাড়ির দিকে দৌড় দিল। গাড়ির চারপাশে ঘিরে আছে লোকজন। গাড়ির ইঞ্জিন থেকে দোয়া বেরোচ্ছে। লোকজন গাড়ির ভেতরে থাকা মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করছে। বেস্ট 15-এ সবাই বাকিদের সরিয়ে গাড়ির ভেতরে থাকা আনান আর গার্ডদের অবস্থা বুঝে নেয়। জুনায়েদ গার্ডের পালস চেক করে তাকে মৃত ঘোষণা করে। পালস থেকে ধাক্কা দেওয়াতে ড্রাইভিং সিটের জায়গাটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যে এই কাজটা করেছে সে হয়তো ভেবেছিল আনান গাড়ি নিজে ড্রাইভ করছে, তাই ধাক্কাটা গাড়ির সামনেই দেয়, যার পরিপ্রেক্ষিতে সামনের অংশটা পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ড্রাইভিং সিটে বসা গার্ডকে বের করে আনলেও গাড়ির পেছনের সিটে বসা আনান অবধি পৌঁছানো সম্ভব হচ্ছে না। অ্যাক্সিডেন্টের ফলে দরজা লকড হয়ে গেছে। তাছাড়া গাড়ি উল্টে যাওয়ার কারণে আনানের অবস্থান গাড়ির মাঝখানে। শেষে সেখানে থাকা মানুষজন সহ গাড়িটাকে টেনে ধরে। পুরো শরীর নিস্তেজ হয়ে আছে আনানের। মাথার এক পাশ থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। মুখের এক পাশ, তার সাথে শরীরের বেশ কিছু অংশ কাঁচ ঢুকে পড়েছে। জুনায়েদ পালস চেক করে, তবে পালস রেট ধীরে ধীরে কমছে। জুনায়েদ তা জানানোর পর আর দেরি করলো না। গাড়ির দরজা ভেঙে তৎক্ষণাৎ বের করে আনে আনানকে। এইদিকে অ্যাক্সিডেন্টের স্পটে থাকা জনসাধারণ অ্যাম্বুলেন্সের জন্য প্রথমে কল দিয়েছিল। পাশে হাসপাতাল থাকা অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেরি হলো না।
অ্যাম্বুলেন্সে তোলার পর বাকি সবাই গাড়িগুলো সরাতে ব্যস্ত হয়ে পড়ে। জুনায়েদ স্টিভের হাতে গাড়ির চাবি দিয়ে আনানের পাশে উঠে বসে। মাহবুব সাহেব খবর পেয়ে পাগলের মতো ছুটলেন। এদিকে নুসাইব যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। আনানের বেস্ট 15 পুরো নিশ্চুপ হয়ে গেছে। তাদের মধ্যে কোনো প্রকার ভাবাবেগ নেই বললেই চলে। সবার মুখভয় শান্ত, তারা রোবটের মতো কাজ করছে। এদিকে নুসাইবের নাম্বার থেকে কল আসছে দেখে কিছুটা অবাক হলো শাহেদ। নুসাইবকে কল দেওয়া মাত্র রিসিভ হলো। এরপর যা শুনলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। হাতে থাকা ফাইল আর ওয়াকিটকিটা ফেলে ছুটে বের হয়। আনানকে অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখা হয়েছে। আপাতত প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। মাথায় লাগা আঘাতের চিহ্ন দেখে হসপিটাল কল দিয়ে ডাক্তার লিসাকে ওটি রেডি করতে বলে জুনায়েদ। ক্যাচি দিয়ে আনানের রক্তে ভেজা পাঞ্জাবিটা কাটার পর শরীরে আঘাতপ্রাপ্ত কালচে হয়ে থাকা জায়গাগুলো দেখে জুনায়েদ ঘামতে শুরু করে। প্রায় মিনিট 10 পর আনানকে তার হসপিটালে নিয়ে আসা হয়। তার সাথে এসে পৌঁছায় সাহেদ। আনানের অ্যাক্সিডেন্টের কথা শোনার পর হেড নার্স পুরো এমার্জেন্সি রুম খালি করে ফেলে। হসপিটালে পৌঁছানোর পর সঙ্গে সঙ্গে এমআরআই করা হয়। এর মধ্যে আরো কিছু পরীক্ষা করে তৎক্ষণাৎ ওটিতে শিফট করা হয় আনানকে। ওটির সামনে বেস্ট 15 অবস্থানরত। নুসাইব ছুটে ওটির সামনে এসে নাবিদা শাহেদকে সবটা জানায়। শাহেদ দেরি করলো না, রনক আর আসির সহ বেরিয়ে পড়ে। শাহেদ নবাবকে কল দেয়। বাগানে পেতে রাখা চেয়ারে বসে আছে তুর আর জ্যোতি, দুজনের হাতে চিপসের প্যাকেট। নবাব তুরের পাশে পেতে রাখা চেয়ারে বসা। তুর চিপসের প্যাকেট বাড়িয়ে দেয়, কিন্তু নবাব সেটা নিল না। চিপসের প্যাকেট নেওয়া তো দূরের কথা, এই মুহূর্তে এখানে বসে থাকাটাও তার উচিত হচ্ছে না, কিন্তু তুরের জন্য তাকে বসতে হচ্ছে। তুর বাগানে আসার পর থেকে নবাবকে ডেকে নিজেদের সাথে রাখছে। অবশ্যই এটার একমাত্র কারণ জ্যোতি। নবাবের মোবাইলে কল আসে। তুর ভেবেছে আনান, ভাবাটা অস্বাভাবিক কিছু নয়। তুর যখনই বাগানে আসে তখন আনান খুব ঘন ঘন নবাবকে কল দেয়। নবাব কল রিসিভ করার পর তুর চিপসের প্যাকেট রেখে চুপ করে যায়। শাহেদ কল দিয়েছে। নবাব কল রিসিভ করে হ্যালো বলার সময় অবধি পায়নি, তার আগে শাহেদ বলে উঠে, নবাব, আনান স্যার অ্যাক্সিডেন্ট করেছে। ওনার অবস্থা ক্রিটিক্যাল। অ্যাক্সিডেন্টটা না ঠিক অ্যাক্সিডেন্ট আর না ইনসিডেন্ট। এটা প্রিপ্ল্যান করা ছিল। স্যারের সেন্স আসা অবধি বাড়িতে সিকিউরিটি বাড়িয়ে দাও। আমার অনুমতি ছাড়া এই মুহূর্ত হতে কাউকে ভিতরে ঢুকতে দিও না, আর না বাইরে বের হতে দিও, হোক সেটা মাহবুব স্যার কিংবা অন্য কেউ। আমার অনুমতি ব্যতীত এন্ট্রি এক্সিট দুটোই বন্ধ রাখো। গট ইট? সব শুনে নবাব বলে, ইয়েস স্যার, বুঝতে পেরেছি। শাহেদ কল কেটে দেওয়ার পর নবাব ওয়াকিটাকে বের করে সবাইকে সবটা জানিয়ে পজিশন নিতে বলে। এদিকে শাহেদের বলা কথাগুলো শুনতে না পেলেও পরক্ষণে নবাবের বলা কথাগুলো ঠিকই শুনতে পেয়েছে তুর। নবাব যখন আনানের অবস্থার কথা বলে সিকিউরিটি বাড়িয়ে দিতে বলে, তখনই তুর উঠে দাঁড়ায়। এদিকে জ্যোতি মুখের রংটা বদলে গেছে। আনান স্যার অ্যাক্সিডেন্ট করেছে শুনেই সে চমকায়। তুর কথা বলতে চাইছে কিন্তু পারছে না, মনে হচ্ছে কেউ গলা চেপে ধরেছে। আনানের কথা জিজ্ঞেস করতে চেয়েও গলা দিয়ে একটা শব্দ বেরোচ্ছে না, শুধু মন মস্তিষ্কে একটা কথাই ভাবছে, আনান ভালো নেই। তুর লম্বা শ্বাস টেনে ফুপিয়ে কেঁদে উঠল। মুখে কথা আটকাচ্ছে তার। শেষে না পেরে জুতো না নিয়েই দ্রুত পায়ে গেটের দিকে যেতে লাগলো। যদি তুরের জুতো জোড়া হাতে তুলে নেয়। নবাব তুরের অবস্থা দেখে পেছন পেছন ছুটলো। এই মুহূর্তে তুরের কাছে মনে হচ্ছে বাগান থেকে গেট অব্দি পথটা বেশি লম্বা, যত হাঁটছে শেষ হচ্ছে না। এক পর্যায়ে দৌড়াতে লাগলো। জ্যোতি নবাব দুজনে হতভম্ব হয়ে গেছে। তুরকে গেটের দিকে ছুটতে দেখে নবাব দৌড়ে সেদিকে গেল। তুরকে আসতে দেখে দুজন গার্ড গেটের সামনে এসে দাঁড়ায়। তুর হাঁপিয়ে উঠেছে, ঘন ঘন নিঃশ্বাস ফেলে চোখ বুঝলো। নবাব গেটের সামনে দাঁড়িয়ে বলে, সরি ম্যাম, আপনাকে বাইরে যেতে দেওয়া যাবে না। কি লাগবে বলুন, আমরা এনে দিচ্ছি। তুরের চোখ দুটো ভিজে উঠলো। এই তো কিছুক্ষণ আগেই তো লোকটার সাথে কথা বললো, আর এখন সবাই বলছে তার অবস্থা ভালো না। তুর মানতে নারাজ। তুরের ভেতরে এক ভয়ঙ্কর শূন্যতা কাজ করছে। এই মুহূর্তে তুরে শুধু মনে হচ্ছে তার আনানকে লাগবে। তোর চোখ মুছে গম্ভীর গলায় বলে, সরো, আমি বাইরে যাব। নবাব উত্তর দিল, আপনার কি প্রয়োজন বলুন, তবে বাইরে যাওয়ার অনুমতি নেই। তোর ভেজা চোখে তাকিয়ে বলে, ঠিক আছে, আনানকে কল দাও। তুরের কথায় নবাব আমতা আমতা করে বলে, ম্যাম, স্যার তো। তুর চিল্লিয়ে বলল, স্যার তো কি, বাইরে যেতে দাও বলছি, বাইরে যেতে দাও বলছি। আমি তার কাছে যাব, তোমরা সবাই সরো। জ্যোতি তুরকে ধরতে চেয়েও ধরলো না। জ্যোতি অবাক হয়ে তুরের দিকেই তাকিয়ে আছে। যে মেয়েটাকে উচ্চস্বরে কথা বলতে দেখেনি, আজ সে এইভাবে চিল্লাচিল্লি উঠছে।
সরি ম্যাম, কিন্তু এই মুহূর্তে বাইরে যাওয়া পসিবল না। তুর কেঁপে ওঠা গলায় বলে, প্লিজ যেতে দাও, আমি আনানের কাছে যাব, আমি শুধু একবার যাব, প্লিজ ভাইয়া যেতে দাও। নবাব লম্বা শ্বাস টেনে বলে, আমি বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে বাইরে যাওয়া আপনার জন্য সেফ না। তুর রেগে নবাবকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলল, সরতে বলছি, আমি এত কথা শুনতে চাই না। খোলো গেট, আমি বাইরে যাব। তুরের ধাক্কায় 2 কদম পিছিয়ে পেছনে হাত গুটিয়ে নেয় নবাব। তুর চিৎকার করে কাঁদছে, যেন ওর চারপাশটা ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে। জ্যোতি তুরকে 2 হাতে জাপটে ধরে। নবাব তুরের অবস্থা দেখে শাহেদকে কল দেয়। নবাবের কথা শুনে শাহেদ চিন্তায় পড়ে গেল। তুরের অবস্থার কথা শুনে শাহেদ অবাক না হয়েও পারল না। তুরের এমন করে রিয়েক্ট করার ব্যাপারটা তার ধারণার বাইরে। সবশেষে শাহেদ বলল, আর 5টা মিনিট হ্যান্ডেল করো, আমি আসছি। তুর 2 হাতে মুখ ঢেকে কাঁদছে। মনে হচ্ছে এই মুহূর্তে আনানকে না দেখলে সে মরে যাবে। তুরের অবস্থা দেখে জ্যোতিও কাঁদছে। মিনিট 5 পর শাহেদ আসে। শাহেদকে দেখা মাত্র তুর দৌড়ে শাহেদের কাছে যায়। তুরের এমন অবস্থা সচক্ষে দেখে শাহেদ বিস্মিত হলো। আনানের প্রতি তুরের এমন টান সে আগে দেখেনি। তুর শাহেদের শার্ট টেনে ধরে বলে, ভাইয়া তুমি তো আমাকে নিয়ে চলো, আই প্রমিস আমি একবার দেখবো। আমি আর জ্বালাবো না, শুধু একবার দেখবো। তুমি ওদের বলে দাও ওরা যেন আমাকে বেরোতে দেয়। বলো না ভাইয়া, আমি ওনাকে দেখবো। শাহেদ লম্বা শ্বাস টেনে পরম স্নেহে তুরকে 2 হাতে জড়িয়ে ধরে মাথায় হাত বুলায়। তুর হিচকি ওঠা গলায় বলে, আমাকে নিয়ে চলো না ভাইয়া। রনক আশির দুজনেই অবাক হয় তুরকে দেখছে। শাহেদের কাছে শুনেছে আনন্দ স্যার তুরের জন্য পাগল, কিন্তু এখন দেখছে তুর নিজেও স্যারের জন্য পাগল হয়ে আছে। শাহেদ তুরের মাথায় হাত বুলিয়ে বলল, ঠিক আছে, নিয়ে যাব। শাহেদের কথা শুনে আসির ফোন করে বেস্ট 15-এর অন্য সদস্যদের জানিয়ে দেয়। নবাবকে বলে আনানের 3টে গাড়ির মধ্যে দ্বিতীয় গাড়িটা পার্কিং এরিয়া থেকে আনিয়ে নিল। শাহেদ বলার আগে তুর গাড়িতে উঠে বসে। তুরকে সামলানোর জন্য জ্যোতিকে তুরের সাথে নিয়ে নিল। রনক ও আসির শাহেদের গাড়ি নিয়ে বের হয়। আনানের গাড়ি শাহেদ ড্রাইভ করছে। হাসপাতালের সামনে রাস্তাটা পুরোটা ব্লক করা। এমন একটা ঘটনা শোনার পর এমন হওয়াটাই স্বাভাবিক। পুলিশ, প্রেস, মিডিয়ার লোকজন, তার সাথে আনানের সাপোর্টাররা সবাই এসে ভিড় জমিয়েছে। মাহবুব সাহেব হাসপাতালের গেট লক করে দিতে বলেছেন, যার দরুন সবাই গেটের বাইরে ভিড় করেছে। শাহেদ অবস্থার গতিবেগ বুঝে গাড়ি নিয়ে হাসপাতালের পেছনের দিকে গেল। ওখান থেকে তুরকে নিয়ে সোজা ওটির সামনে। তুর এক প্রকার দৌড়ে ভেতরে ঢুকলো। শাহেদ যতটুকু জানে 8 বছর আগে ঘটে যাওয়া ঘটনার পর থেকে হাসপাতাল নিয়ে তুরের একটা ফোবিয়া হয়ে গেছে। হাসপাতালে এলে তার প্যানিক অ্যাটাক হয়, কিন্তু আজ তুরকে দেখে সেটা মনে হচ্ছে না। তুর শাহেদের আগে হাসপাতালের ভেতরে ঢুকে গেল। ওটির সামনে ভিড় ঠেলে দরজার সামনে দাঁড়ালো তুর। হাত দিয়ে 2বার ঠেলে শাহেদের দিকে তাকায়। শাহেদ কি বলবে বুঝতে পারছে না। এদিকে নুসাইব তুরকে দেখছে। তুরের চেহারার আদলে দেখে বোঝা যাচ্ছে সে কতটা কষ্ট পাচ্ছে। ভেজা চোখ দুটো ফুলে আছে। নাকের ডগা থেকে শুরু করে দুগাল টকটকে লাল হয়ে আছে। ঠোঁট কাঁপিয়ে কাঁদছে। ওটির দরজা ধাক্কাতে দেখে নুসাইব একদম শান্ত হয়ে গেল। কাঁপন ধরা বুকে হাত রেখে লম্বা শ্বাস ছাড়লো। তুর ভালোবাসে আনানকে, বড্ড বেশি ভালোবাসে। তুরের চেহারার আদলটা নুসাইবকে বারবার সেটাই বলছে। তুর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে শাহেদের সামনে গিয়ে বলল, খুলে দাও ভাইয়া, আমি শুধু একবার দেখবো। এতক্ষণ নিজেকে সামলে রাখলেও তুরের কান্নারত গলায় এহেন কথা শুনে শাহেদের চোখ ভিজে উঠল। মাহবুব সাহেব দূর থেকে তুরকে দেখছেন। চশমা খুলে চোখ মুছতে মুছতে সেখান থেকে সরে দাঁড়ালেন। মাহের বিজনেস ট্রিপে গেছে। আনানের অবস্থার কথা শুনে ইমার্জেন্সি ফ্লাইট বুক করে স্টেপ মাদার ক্রিস্টোফারকে নিয়ে এসেছে। মাদার ক্রিস্টোফার হাসপাতালে আসা মাত্র তুর তাকে জাপটে ধরে কেঁদে উঠল। তুর হেঁচকি তোলা গলায় বলল, দেখো আম্মা, লোকটা কথা দিয়ে কথা রাখতে জানে না, আমাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে। দেখো, ওরাও আমাকে একবার দেখতে দিচ্ছে না। আমার কষ্ট হচ্ছে আম্মা, আমার সব খালি খালি লাগছে। ওদের বলো দরজা খুলে দিতে, আমি একবার দেখবো, শুধু একবার দেখবো। এইখানে কেউ ভালো না আম্মা, কেউ ভালো না, কেউ আমাকে ভেতরে যেতে দিচ্ছে না। মাদার ক্রিস্টোফার তুরকে জড়িয়ে ধরে বসে আছে। আনানের জন্য তার ভীষণ খারাপ লাগছে, তবে তুরের অবস্থা দেখে তিনি অবাক না হয়ে পারলেন না। মাদার ক্রিস্টোফার জানে তুর আনানকে পছন্দ করে না। অভিভাবক মানলেও তুরের পছন্দের তালিকায় আনান নেই, কিন্তু এই মুহূর্তে যা দেখছেন তাতে তার ধারণা পুরো বদলে গেছে। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন তুর আনানকে ঠিক কতটা ভালোবাসে। ঘড়ির কাঁটা যেন থেমে থেমে চলছে। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ শুনছে সবাই। ঘন্টা পেরোলো, এখন অবধি ডাক্তাররা কিছুই বলছে না। বসে থাকতে পারলো না নুসাইব। চেঞ্জ করে ওটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল।
সার্জারি চলাকালীন সময়ে আনানের কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ডাক্তার বেক, জুনায়েদ, লিসা এবং নাইম পুরো দমে হতভম্ব। সিচুয়েশন ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে বাইরের পরিস্থিতি অন্যরকম। শপিং কমপ্লেক্সের সামনে ক্যামেরায় অ্যাক্সিডেন্টের ভিডিও রেকর্ড হয়েছে। পুলিশ ইনভেস্টিগেশন চলছে। মিডিয়ার লোকজন অলরেডি বিপক্ষ দলের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। নির্বাচনের আর 2 দিনের মধ্যে এমন ঘটনা, তার উপর অ্যাক্সিডেন্ট ফুটেজ দেখে সবার সন্দেহ বিশ্বাসে পরিণত হয়েছে। সোহেল, সাদাব আর রায়হান বাইরের দিকটা সামলাচ্ছে। শাহেদ অন্য সদস্যদের নিয়ে আনানের অফিস রুমে মিটিং করছে, যেখানে শাহেদ স্পষ্ট বলে দিয়েছে স্যার অসুস্থ থাকায় কেউ যেন হাত গুটিয়ে বসে না থাকে। কাজ স্যারের করা এক্সিডিউল অনুযায়ী হবে। মিটিং শেষে সবাই নিজেদের জায়গায় ফেরত গেল। হসপিটালের ভেতরে জুনাইদ আর নাবিদকে রেখে বাকি সবাই কাজে লেগে পড়ে। ঘড়ির কাঁটা বরাবর 6টা। ডাক্তার লিসা ওটি থেকে বেরোয়। ডাক্তার লিসা পুরো দমে শান্ত হয়ে আছে। সার্জিক্যাল মাস্ক সরিয়ে ঘাম মুছে নিল। ওটির দরজা খুলতে দেখে চোখ জোড়া মুছে লিসার সামনে দাঁড়ালো তুর। জিজ্ঞেস করার মতো অনেক প্রশ্ন থাকলেও মুখ দিয়ে একটা শব্দ বের হলো না। তার পেছনে মাহবুব সাহেব এবং মাদার ক্রিস্টোফার দৌড়ে এলেন। লিসা তুরকে দেখে প্রথমে না চিনলেও পরক্ষণে ঠিকই চিনে নিল। চাপা নিঃশ্বাস ফেললো সে। তুর না থাকলে গল্পটা আজ অন্যরকম হতো। তুরের জায়গায় আজ সে অপেক্ষারত থাকতো। তবে ঘন্টাখানেক আগে সিচুয়েশনের কথা ভেবে তপ্ত নিঃশ্বাস ছাড়ল লিসা। তখন তারা ডাক্তার আনানকে প্রায় হারাতে বসেছিল। তুরের চোখ মুখের অবস্থা দেখে লিসার বুঝতে বাকি নেই ডাক্তার আনানকে তুর ঠিক কতটা ভালোবাসে। মাহবুব হাসান লিসাকে চুপ করে থাকতে দেখে ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, ডাক্তার লিসা, আনানের অবস্থা এখন কেমন? আমার ছেলে ঠিক আছে তো? হসপিটাল ডিরেক্টর গলার আওয়াজ শুনে সম্বিত ফিরল লিসার। গলা খাকিয়ে বলল, মাথার প্রাপ্ত আঘাতটা গভীর, তার উপর অতিরিক্ত রক্তক্ষরণ। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, নার্ভগুলো অক্ষত অবস্থায় ছিল। তাছাড়া ওনার ডান পাঁজরের একটা হাড় ফ্র্যাকচার আছে, যা ডাক্তার নাইম এবং জিসি জুনায়েদ দেখেছেন। আমাদের সার্জারি সফল হয়েছে স্যার। সিচুয়েশন এখনকার জন্য আন্ডার কন্ট্রোলে আছে। স্যার আপনি তো জানেন, এমন পেশেন্টের জ্ঞান না ফেরা অবধি কিছুই বলা যায় না। 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে হয়তো সবটা আমাদের হাতের বাইরে চলে যাবে। তাই তুর আর শুনতে পারলো না। তার আগে হাত পা ছেড়ে লুটিয়ে পড়লো। ঘন্টার পর ঘন্টা পেরোচ্ছে। এর মধ্যে তুরের জ্ঞান ফিরলেও আনানের অবস্থার গতিবেগ আগের মতো। 2 হাঁটুতে থুতনি ঠেকিয়ে আইসিইউর সামনে বসে আছে তুর। কিছুক্ষণ পর পর হেঁচকি তুলে কাঁদছে। মাদার ক্রিস্টোফার বারবার বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ফলাফল শূন্য। তুর সেখান থেকে নড়বে না। মাহবুব সাহেব মাদার ক্রিস্টোফারকে ইশারায় মানা করলেন তিনি যেন তুরকে জোর না করে। ঘড়ির কাঁটা বরাবর 8টা। এতক্ষণ নিঃশব্দে কাঁদলেও ঘড়িতে সময় দেখে ডুকরে ডুকরে কাঁদছে তুর। শাহেদ সবেমাত্র হাসপাতালে এসেছে। এর মধ্যে তুরকে কাঁদতে দেখে দৌড়ে এলো। মাদার ক্রিস্টোফারও বসে থাকতে পারলেন না, তুরের শিউরে গিয়ে বসলেন। শাহেদ ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন। তুর 2 হাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলল, উনি বলেছে বেশি সময় লাগবে না, ঠিক 8টা বাজে গাড়ি চলে আসবে। দেখো এখন 8টা বাজে, উনি কেন কথা রাখছে না? আমার তো আর চকলেট চিপস লাগবে না। ওনাকে উঠতে বলো। তোমরা একবার আমার কথা বলে দেখো, প্লিজ উঠতে বলো। তুরের এমন কথার পর কেউ আর কথা বলার সাহস পেল না। শাহেদ তুরের পাশে বসে পড়ল। এই মুহূর্তে স্যার নেই, তাই তুরের সকল প্রকার দায়িত্ব তার। শাহেদের এখন স্পষ্ট মনে আছে ফাদার জাইডের মৃত্যুর পর আনান তাকে ফোন করে বলেছিল, বাই চান্স আমার যদি কিছু হয়ে যায়, তুমি তুরের সকল দায়িত্ব নিবে। ঠিক তুরের জায়গায় তোমার বোন থাকলে যেমন নিতে তেমন। এরপর শাহেদের আর কিচ্ছু বলার অবকাশ নেই। শাহেদ এমন দায়িত্ব কখনো চায়নি। শাহেদ সবসময় চেয়েছিল আনান তুরের সাথে থাকুক, কিন্তু আজ এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, না চাইলেও দায়িত্বের ভার তাকে নিতে হচ্ছে। এই দায়িত্ব যে কতটা ব্যথাতুর তা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। হাসপাতালে সিকিউরিটির পুরো দায়িত্ব নাবিদ নিয়েছে। আনানকে যেখানে রাখা হয়েছে সেই ইউনিটে পেশেন্ট যারা ছিল তাদের 3 তলায় শিফট করা হয়েছে। আপাতত 4 তলায় আনান ছাড়া দ্বিতীয় কোনো পেশেন্ট নেই। এদিকে সুফিয়া বাড়ির গেটে দাঁড়িয়ে আছে। ওয়াচম্যানকে বারবার গেট খোলার কথা বলছে, কিন্তু ওয়াচম্যান বরাবরই না করে দেয়। সুফিয়া যখন অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করে দেয়, তখন নবাব ওয়াচম্যানকে সরিয়ে নিজে এসে দাঁড়ায়। বলুন ম্যাম, আপনার জন্য আমরা কি করতে পারি? সুফিয়া তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আর ইউ কিডিং মি? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ না? গেট খুলে দাও। নবাব হাত পেছনে নিয়ে আরামে দাঁড়িয়ে বলল।
সরি ম্যাম, দেখিনি। আবারও সরি, কারণ এই মুহূর্তে বাড়ির এন্ট্রি আর এক্সিট দুটোই বন্ধ। ওপর থেকে অনুমতি না দিলে গেট খোলা যাবে না। অনুমতি মাই ফুট, তুমি আমাকে দেখার পরেও গেট খুলছো না? সরি ম্যাম, ওপর থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রী হলেও যাতে গেট না খুলি। সেক্ষেত্রে আপনি খুবই তুচ্ছ, আর আমরা আপনার কোনো প্রকার হেল্প করতে পারবো না। নবাবের কথা হিসিসি উঠল সুফিয়া। যেমন মালিক তেমন তার পোষা কুকুর। নবাব মুচকি হেসে বলল, জি ম্যাম, তাই তো, বিশ্বস্ত। নবাবের কথাগুলো সুফিয়ার গায়ে কাটার মতো ফুটছে। মোবাইল বের করে মাহবুব হাসানের নাম্বারে ডায়াল করলো। মাহবুব সাহেব মোবাইলের দিকে তাকিয়ে হাত মুট করে ফেললো। নেহাত শাহেদ মানা করেছে, নয়তো আজই একে পুঁতে ফেলতো। মাহবুব সাহেব তৃতীয়বারের পর কল রিসিভ করে বলে, বলো। বাড়ি ঢোকার জন্য কি এখন পারমিশন নিতে হবে? গার্ডগুলো গেট খুলছে না, ওদের বলো গেট খুলে দিতে। সুফিয়ার চিবিয়ে চিবিয়ে বলা কথা শুনে বুঝতে পারছে এতক্ষণ গার্ডদের সাথে সুফিয়ার ভালোই ঝগড়া হয়েছে। মাহবুব সাহেব দায়সারা ভাব নিয়ে বলে, এতে আমার কিছুই করার নেই। বাড়ি যার তার অনুমতি ব্যতীত বাড়িতে ঢোকা নিষেধ। তাছাড়া তোমার তো বাড়ি না হলে চলে, কোনো বন্ধু বান্ধবী থাকলে তাদের নিয়ে কিট্টি পার্টি করো। সুফিয়া দাঁতে দাঁত চেপে বলে, তুমি কি মজা করছো? না, আমি ওই রকম পরিস্থিতিতে নেই যে তোমার মতো অপরিজনীয় ব্যক্তির সাথে মজা করব। বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখি, বাড়িটা আমার নয়, আনানের। সো তার অনুমতি ছাড়া তোমার বাড়িতে ঢোকা পসিবল না, আমি বললেও না। এই বলে মাহবুব সাহেব কল কেটে দিলেন। সুফিয়া ধূপধাপ পা ফেলে গাড়িতে উঠে বসলো। তা দেখে নবাব কিটকিটিয়ে হাসছে। এতদিনে এই বেয়াদবটাকে জব্দ করেছে, বেশ ভালোই লাগছে। শাহেদ পুরো ব্যাপারটা মাহবুব সাহেবকে না জানালেও ব্যাপারটা অন্যভাবে বুঝিয়েছেন। শাহেদ জানে ভিডিও ক্লিপটা এই মুহূর্তে মাহবুব সাহেবকে দেখালে পুরো ব্যাপারটা হাতের বাইরে চলে যাবে। আপাতত সবটা অজানাই থাক। রাতের শেষ প্রহরে তুর উঠে দাঁড়ায়। শাহেদ বিনা বাক্যে তুরকে নিয়ে আনানের কেবিনের দিকে যায়। দরজার বাইরে আনানের নেম প্লেট দেখে তুর পুরো নিশ্চুপ হয়ে গেছে। শাহেদ দরজা খুলে দিয়ে বলে, দেখো তুর, আমি জানি তুমি আনান স্যারের চিন্তায় এতটা ভেঙে পড়েছো, কিন্তু একটা কথা ভেবে দেখো, স্যার জেগে উঠে তোমাকে এই পরিস্থিতিতে দেখলে কেমন রিয়েক্ট করবে। তোমাকে তো তার খেয়াল রাখতে হবে। তুমি ভেঙে পড়লে কিভাবে কি হবে? প্লিজ বোন, নিজেকে সামলে নাও। তুর চোখ মুছে মাথা নেড়ে বলে, ঠিক আছে, কিন্তু আমাকে একবার দেখতে দাও। আমি ওনাকে বিরক্ত করব না, শুধু একবার দেখে চলে আসব। শাহেদ তুরের মাথায় হাত বুলিয়ে বলল, ঠিক আছে, দেখতে দেব, তবে এখন নয়। এখন তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও। ঠিক সকাল 9টায় আমি তোমাকে স্যারের কাছে নিয়ে যাব। তুর মাথা নাড়ল। শাহেদ তুরের হাতে একটা শপিং ব্যাগ দিয়ে ফ্রেশ হয়ে নিতে বলে বেরিয়ে পড়ে এবং মাদার ক্রিস্টোফারকে তুরের কাছে পাঠিয়ে দেয়। ডাক্তার লিসা আরও একবার আনানকে দেখে গেলেন। আনানের ভাইটাল নর্মাল, সবকিছু স্টেবল থাকার পরেও জ্ঞান ফিরছে না। ব্যাপারটা ক্রমশ লিসাকে চিন্তায় ফেলছে। লিসা আনানের সবগুলো রিপোর্ট নিয়ে নিজের কেবিনে ফিরে গেলেন। এদিকে তুর মাদার ক্রিস্টোফারের কোলে মাথা রেখে আনানের কথা ভাবছে। শুরু থেকে শেষ অবধি সবটা ভাবতে ভাবতে চোখ জোড়া পুনরায় ভেজে উঠল। চোখ বুজে নিল তুর। সেদিন আনান যখন জিজ্ঞেস করেছিল তাকে ভালোবাসে কিনা, সে প্রশ্নের উত্তরে তুর শুধু হুম বলেছিল। এই মুহূর্তে তুরের মনে হচ্ছে সেই প্রশ্নের উত্তর হবে ভালোবাসি। 24 ঘন্টা পেরিয়ে 48 ঘন্টা, অবস্থা আগের মতোই। মাহের পরের দিন সকালে চলে এসেছে। আপাতত পুলিশ ইনভেস্টিগেশনের ব্যাপারটা সে দেখছে। এদিকে তুর আনানের হাত ধরে বসে আছে। তাকে এখান থেকে নাড়ানোর সাহস কেউ করলো না। দুবার চেষ্টা করেছে, কিন্তু তুরের একটাই কথা, সে যাবে না। শেষে ডাক্তার লিসা হাল ছেড়ে দিলেন। এদিকে ভোটের কার্যক্রম আগের মতোই চলছে। আনানের জ্ঞান না ফেরার ব্যাপারটা কেউ জানে না। সবাই জানে আনান এখন কিছুটা সুস্থ আছে। কাল ভোট, এ নিয়ে সবার যত ব্যস্ততা। অ্যাক্সিডেন্টের পর থেকে বিপক্ষ দলের সাপোর্টার অনেকটাই কমে গেছে। সবাই ভাবছে প্রার্থীর আনানকে মারার চেষ্টা করেছে। কেউ চাইবে না অ্যাটেম্প টু মার্ডার কেসের আসামি ক্ষমতায় আসুক। আজানের শব্দ শুনে তুর আইসিইউ থেকে বেরিয়ে আনানের কেবিনে গিয়ে উজু করে নামাজে দাঁড়ায়। এর মধ্যে আনান ধীরে ধীরে চোখ খুলে। তখন জুনায়েদ আনানকে মনিটর করছে। আনান হাত উঠিয়ে অক্সিজেন মাস্ক খুলতে চেষ্টা করে। জুনায়েদ কয়েক সেকেন্ডের জন্য ফ্রিজড হয়ে গেছে। কি করতে হবে সেটা যেন মাথায় ধরছে না। আনান পলক ঝাপড়ে কিছু বলতে নিবে, তখন ডাক্তার লিসা আইসিইউতে প্রবেশ করে। আনানকে অক্সিজেন মাস্ক খোলার চেষ্টা করতে দেখে লিসা দৌড়ে আসে। ততক্ষণে জুনায়েদের সম্বিত ফেরে। লিসা আনানের অক্সিজেন মাস্ক খুলে নিয়ে মুচকে হাসে।
জুনায়েদ লম্বা শ্বাস টেনে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।